নবম দশম শ্রেণীর কোষ বিভাজন চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি এবং এটি আমার অনেক পছন্দের একটি চ্যাপ্টার, কারণ অন্যান্য চ্যাপ্টারগুলো যত বড় হয় কোষ বিভাজন চ্যাপ্টারটি অনেক সোজা, ছোট এবং ইজিলি বোঝা যায় এবং ভালো মার্কও ক্যারি করা যায়। এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, যেগুলো পয়েন্ট করে লিখলে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া সম্ভব হয়। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটি। তো চলুন আমরা এখান থেকে শুরু করি। প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। এর মানে হচ্ছে আমাদের যে জীবদেহ এইটা সবারই কোষ দিয়ে তৈরি। একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবনের শুরু হয়। শুধুমাত্র একটা কোষ থেকে আমাদের এই মানবদেহ বা জীবদেহ যেটাকেই বলা হয়, এটা শুরু হয় একটা মাত্র কোষ দিয়ে। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে একটা কোষ দিয়ে কীভাবে পুরো জীবদেহটা গঠিত হয়? এই একটা কোষ বিভাজিত হতে হতে, বিভাজন মানে ভাঙন, বারবার ভাঙতে ভাঙতে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং তারপর একটি স্বাভাবিক জীবদেহের আর কি সৃষ্টি হয়। এই কোষ আর কি বিভাজনের মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় বিভিন্ন, যেমন হাত একটা, পা সৃষ্টি হয়। এগুলা সবই কোষ বিভাজনের মাধ্যমে। কোনো কোনো জীবদেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত। অনেক জীবদেহ আছে যেগুলো একটা মাত্র কোষ দিয়ে গঠিত, এদেরকে বলা হয় এককোষী বা ইউনিসেলুলার জীব। ব্যাকটেরিয়া, অ্যামিবা আর প্লাজমোডিয়াম এই তিনটাকে বলা যেতে পারে এককোষী জীব। আবার এককোষী জীব বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন হয়। এই এককোষী জীবগুলো ব্যাকটেরিয়া, প্লাজমোডিয়াম আর অ্যামিবা, এগুলো যখন বিভাজন হয় তখন এগুলা থেকে আবার নতুন একটি করে এককোষী জীব উৎপন্ন হয়। এদের আর কি নিজেদের কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে না, এগুলো থেকে আলাদা করে এককোষী আর একটা করে জীব উৎপন্ন হয় যখন এদের বিভাজন হয়। আবার অনেক জীব আছে একাধিক কোষ দিয়ে গঠিত। আবার কিছু কিছু জীব আছে যেগুলো হচ্ছে একাধিক কোষ দ্বারা গঠিত, এদেরকে বলা হয় বহুকোষী বা মাল্টিসেলুলার জীব। বহুকোষী বলা হয় কাদেরকে? যেসব জীবের দেহ একাধিক কোষ দ্বারা গঠিত, মানে একের অধিক কোষ। মানে হচ্ছে একটা কোষ বিভাজিত হয়ে হয়ে অনেকগুলা মিলে একটা করে, ধরো তোমাদের মানুষের ক্ষেত্রে হাত গঠন করে বা পা গঠন করে, মাথা গঠন করতে পারে। এগুলা হচ্ছে বহুকোষী জীব। মানুষ, বট গাছ, তিমি মাছ, এই যে মানুষের মতো বট গাছ বা হচ্ছে যে কোনো প্রজাতির গাছ ধরা যেতে পারে, আম গাছ, জাম গাছ, এইগুলো এত বড় কি করে হলো? এগুলো হচ্ছে প্রথমে ছিল এককোষী একটা কোষ দিয়ে তৈরি হয়েছিল প্রথম, তারপর এই কোষগুলো বিভাজিত হইতে হইতে এত বড় বট গাছ হয়েছে, এত বড় তিমি মাছ হয়েছে, এত বড় মানুষ হয়েছে। এগুলো হচ্ছে কোটি কোটি কোষ দিয়ে গঠিত। বিশালদেহী একটি বট গাছের সূচনাও একটি মাত্র কোষ বা জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু থেকে হয় আর কি। একটি মাত্র কোষ যে বলতেছি আমরা, এই কোষটা কী জিনিস? এইটা হচ্ছে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। জাইগোট বলতে কি, মাতা এবং পিতা থেকে যে একটা করে এন সংখ্যক কোষ আসে একসাথে হয়ে একটা জাইগোট উৎপন্ন করে এবং এইটা থেকে আস্তে আস্তে বিভাজিত হইতে হইতে বিশালদেহী বটগাছ বা মানুষ এরকম কিছু সূচনা হয়। এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়া একসময় কোটি কোটি কোষের একটি পরিণত মানুষের সৃষ্টি হয়, যেটা বললাম। আবার কোষ বিভাজনের মাধ্যমে পুং ও স্ত্রী গ্যামেটের সৃষ্টি হয়, নতুন প্রজন্মের জন্ম হয়। আবার কোষ বিভাজনের মাধ্যমে পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়, নতুন প্রজন্মের সৃষ্টি হয়। এই পুং ও স্ত্রী গ্যামেটটা কী করে আসে? এটাও কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে আর কি সৃষ্টি হয়। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। কেন হচ্ছে এই কোষের সংখ্যাটা বৃদ্ধি হয় মানুষের জীবনে? জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে। বুঝতে পারছো এই কোষ বিভাজনটা কেন দরকার? জীবদেহের গুরুত্বপূর্ণ কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। ওকে, এরপর আমরা মাইটোসিস এবং মিওসিস কাকে বলে সেটা জিনিসটা পড়াশোনা করব। মাইটোসিস, আমি এই মাইটোসিস জিনিসটা আর মিওসিস জিনিসটা গুলাই ফেলতাম সবসময়, যে কোনটা আসলে কোথায় ঘটে।
আমি এখানে মনে রাখছি মাইটোসিস মানে মানে আমার, এখন আমার দেহে যেটা ঘটে সেইটা হচ্ছে মাইটোসিস, আর মিওসিস হচ্ছে দেহ বাদ দিয়ে যেখানেই ঘটে মানে অন্য কোথাও, সেটা হচ্ছে মিওসিস। ওকে, এই কোষ বিভাজন প্রক্রিয়া মাইটোসিস আমরা শুরু করতেছি। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ মানে কি? সুকেন্দ্রিক কোষ মানে নিউক্লিয়াস বিশিষ্ট কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়। মানে এই নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ আছে যেইটা হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ মানে দুইটি নতুন কোষে সৃষ্টি হয়। অপত্য মানে যে নতুন কোষে সৃষ্টি হয়, এই ধারাবাহিক প্রক্রিয়াটাই আমরা এবার পড়ব। এইটাই হচ্ছে মাইটোসিস বিভাজনের আর কি প্রক্রিয়াটা দেখাবে। মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, মাইটোসিসে এই যে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় প্রায় সমানভাবে, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও একবার করে বিভাজিত হয়। মাইটোসিসে কি হয়, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। যে নিউক্লিয়াসটা আছে একটা কোষের মধ্যে, সেই নিউক্লিয়াসটা গোল জিনিসটা নিউক্লিয়াস না, ওইটা মাঝখান দিয়ে বিভাজিত হয়ে দুইটা হয়ে যাবে। এখন ওখানকার যে ক্রোমোজোমগুলো থাকে, নিউক্লিয়াসের ভিতরেই তো ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমগুলো শুধুমাত্র একবার বিভাজিত হবে। ওকে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সাইটোপ্লাজমও বিভাজিত হয় একবারই। এই যে সাইটোপ্লাজম যে থাকে কোষের ভিতর, সেটাও একবারই বিভাজিত হবে। এখানে সবই একবার বিভাজিত হবে। তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। এই জন্য মানে সবগুলো যেহেতু একবার করে বিভাজিত হয়, একবার করে বিভাজিত হলে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএর পরিমাণ সমান থাকে। মানে মাতৃকোষ বলতে যেটা থেকে বিভাজিত হইল, আর হচ্ছে অপত্য কোষ মানে যেটা নতুন কোষটা সৃষ্টি হলো। এখন যেটা আগে ছিল আর যেটা পরে হলো, যেহেতু একবার বিভাজিত হয়, একবার বিভাজিত হলে দুই ভাগে ভাগ হবে, তো মাতৃকোষে যেটা ছিল সেই সংখ্যাটা আর হচ্ছে নতুন যে হইল সেই সংখ্যাটা সেম সংখ্যকই থাকবে, কারণ একবার জিনিসটা ভাগ হয়েছে, মানে নিউক্লিয়াসটা একবার ভাগ হয়েছে, মানে একটা নিউক্লিয়াসের পাশে আর একটা ওই পাশে ক্রোমোজোম যতগুলো ছিল একবার ইয়া হয়েছে, তার মানে ওই একবার যেহেতু ইয়া হয়েছে মানে রেপ্লিকেশন হয়েছে, তো আগেরটাতে যতটুকু ছিল ওই সেম সংখ্যকের রেপ্লিকেশন হয়েছে, তার মানে সেম থাকবে, এই জিনিসটাই বুঝাইছে। এই অপত্য কোষে এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ক্রোমোজোম সংখ্যা মানে ডিএনএর পরিমাণ সমান থাকে। শুধু যে পরিমাণ একই থাকে তা নয়, মাতৃকোষে ডিএনএ এর প্রায় হুবহু অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়। শুধু এই পরিমাণটা একই না, এই মাতৃকোষ যেটা মানে যেটা থেকে বিভাজিত হয়ে নতুন কোষটা তৈরি হলো, মাতৃকোষের এই ডিএনএ এর হুবহু অনুলিপি অপত্য কোষ মানে বাচ্চা কোষ নতুন যেটা সৃষ্টি হলো সেটাতে পাওয়া যায়। একে সমীকরণিক বিভাজনও বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে। প্রকৃত নিউক্লিয়াসযুক্ত বলতে কি যেন সোমাটিক সেল মানে বুঝতেছো, মানে ওটার নাম কি, ইউক্যারিওটিক সেল মানে যাদের কোষে নিউক্লিয়াস থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন অঙ্গাণুগুলো ভালোভাবে থাকে, সেটা প্রকৃত কোষ। সবাই নিশ্চয়ই জানো প্রকৃত কোষ নিউক্লিয়াসযুক্ত দেহকোষে হয়ে থাকে। দেহকোষ বলতে আমাদের দেহে যে কোষটা থাকে এইটা। বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এখন এই বিভাজনটা হয় আমাদের দেহকোষে, যে আমাদের বডি সেলে হয়ে থাকে, এবং এই বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায় বলতে যে প্রাণী আমরা বড় হই আস্তে আস্তে, আর উদ্ভিদ লম্বা হয় এবং প্রস্থে প্রশস্ত হয়। প্রাণীর দেহকোষ এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের টিস্যু, যেমন এগুলো কোথায় হয়ে থাকে, প্রাণীর এই যে দেহকোষ আমাদের বডিতে, উদ্ভিদের বর্ধনশীল অংশের টিস্যু মানে উদ্ভিদের যে অংশটা দিয়ে বৃদ্ধি ঘটে, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল,
এবং ভ্রূণ, মূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস বিভাজন হয়ে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং অযৌন জননের সময়ও এই ধরনের বিভাজন হয়ে থাকে। এই জিনিসটা জানতে হবে। মানে এখানকার এই মাইটোসিস জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা থেকে এই যে সমীকরণিক বিভাজন বলা হয় এই জিনিসটা দিয়েও কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে এই একবার নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং ক্রোমোসোম সংখ্যাও একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়, তখন মাতৃকোষে আর হচ্ছে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা এবং ডিএনএর পরিমাণ সমান থাকে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এটা কোথায় কোথায় হতে পারে, মূলের রক্ষপাকে হয়, আর প্রাণীর বর্ধনশীল দেহে হয়। মাইটোসিস মানে হচ্ছে মানে আমার দেহতে এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। জিনিসটা ভালো করে মাথায় ঢুকাইতে হবে। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ আমার লেকচার শোনার জন্য মনোযোগ দিয়ে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং এভাবে সুন্দর করে বোঝানোর জন্য হইলেও আমার ভিডিওগুলো দেখতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।